আলী লারিজানির পর এবার ইরানের গোয়েন্দা মন্ত্রীকে হত্যা, প্রতিশোধে ফুঁসে উঠেছে ইরান, তাদের হামলায় 2 ইসরায়েলি নিহত। হরমুজ প্রণালীতে ইরানের রহস্যময় কেশম দ্বীপ এখন আমেরিকার গলার কাঁটা, ভয়ে নাক গলাচ্ছে না মার্কিন বাহিনীও। কি আছে এই দ্বীপে? 5টি লাল গাভী নেওয়া হয়েছে ইসরায়েলে। পবিত্র আল আকসা মসজিদ ধ্বংস করে থার্ড টেম্পল নির্মাণের পাঁয়তারা, এরপরই কে আসবে দাজ্জাল? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরানের নিরাপত্তা পরিষদ প্রধান আলী লারিজানিকে হত্যার পরদিন এবার দেশটির গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিবকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আর এরপরই নতুন করে ফুঁসে উঠেছে ইরান। তাদের ক্লাস্টার ওয়ারহেড মিসাইল হামলায় 2 ইসরায়েলি নাগরিক নিহত ও অন্তত 192 জন আহত হয়েছে। মৃত্যুদণ্ড দিয়েছে মোসাদের এক গুপ্তচরকে। নতুন করে সৌদি আরব, আমিরাত সহ মধ্যপ্রাচ্যে দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এদিকে ইরানে থাকা বিশ্বের সবচেয়ে বড় সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলার নিন্দা জানিয়েছে কাতার। সঞ্জয়দা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। ইরানের নিরাপত্তা পরিষদ প্রধান আলী লারিজানি ও আধা সামরিক বাহিনী বাসিস কমান্ডার গোলাম রেজা সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে নতুন করে ক্লাস্টার ওয়ারহেড মিসাইল হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েল জুড়ে ড্রোন হামলাও চালিয়ে যাচ্ছে তারা। এতে দেশটির রাজধানী তেল আবিবের একটি রেল স্টেশন ও কয়েকটি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্লাস্টার ওয়ারহেড মিসাইলের আঘাতে নিহত হয়েছে অন্তত 2 ইসরায়েলি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইরানের সবশেষ হামলায় অন্তত 192 ইসরায়েলি আহত হয়েছে। আর যুদ্ধ শুরুর পর থেকে আহতের মোট সংখ্যা ছাড়িয়েছে 3,500। এ অবস্থায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচর অভিযোগে ইরানে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম। ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। হামলা হয়েছে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে। এছাড়া দুবাই, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইনেও ড্রোন ও মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ইরান। যদিও বেশিরভাগ হামলায় প্রতিহতের দাবি করেছে দেশগুলো। সৌদি আরবের দূতাবাস এলাকায় ইরানি মিসাইল ভূপাতিতের দাবি করেছে রিয়াদ। একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জোট বাহিনীও। ইরানের কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। হামলা হয়েছে দেশটির বুশেহরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি এলাকায়ও। হরমুজ প্রণালীর কাছে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রের মজুদ ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বলছে, ইরানে একাধিক বাংকার ব্লাস্টার বোমা ফেলেছে তারা। এদিকে এবার তেহরানের ইন্টেলিজেন্স মিনিস্টার ইসমাইল খতিবকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইরানের পাশাপাশি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করেও ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞ চলছে। রাজধানী বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হামলা হয়েছে। বৈরুতের বিভিন্ন অঞ্চলেও রাতভর হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত লেবাননের নিহত ছাড়িয়েছে 850। এদিকে হরমুজ প্রণালীর বাধা পেরিয়ে অবশেষে দেশে পৌঁছেছে ভারতের 3টি গুরুত্বপূর্ণ তেলবাহী জাহাজ। তবে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার তথ্য অনুযায়ী ভারতীয় পতাকাবাহী 22টি জাহাজ সহ 3000-এরও বেশি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালীতে আটকে আছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী দীর্ঘদিন বন্ধ থাকলে বিশ্বব্যাপী দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধ না হলে এবং তেলের দাম ব্যারেল প্রতি $100 ওপরে থাকলে বিশ্বজুড়ে 4.5 কোটি মানুষ খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের উপমুখপাত্র ফারহান হক। সঞ্জয়দা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিশেষ গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর ঠিক মুখে বোতলে ছিপির মতো আটকে থাকা ইরানের কেশম দ্বীপ এখন মার্কিন নৌবাহিনীর প্রধান গলার কাঁটা। সংকীর্ণ নৌপথটির কাছে পারস্য উপসাগরের নীল জলরাশির নিচে মাটি কয়েকশো ফুট গভীরে প্রাচীন লবণের গুহাগুলোতে তেহরান গড়ে তুলেছে আধুনিক মিসাইল সিটি। এই অজেয় সামরিক দুর্গ থেকেই গোটা হরমুজ নিয়ন্ত্রণ করে ইরান। সামরিক বিশ্লেষকদের দাবি, কেশম দ্বীপের ভৌগোলিক অবস্থান অঞ্চলটিকে পরিণত করেছে মরণ ফাঁদে। আর এ কারণেই শক্তিশালী মার্কিন নৌবাহিনীও ভয় পায় হরমুজ প্রণালীতে নাক গলাতে। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
পারস্য উপসাগরের বুকে জেগে থাকা কেশম দ্বীপ ইরানের এক শক্তিশালী সামরিক দুর্গ। এখানেই সমুদ্রের নিচে গোপন মিসাইল নগরী গড়ে তুলেছে তেহরান। ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ শুরু হতেই দ্বীপটি রাতারাতি হয়ে উঠেছে ইসলামিক গার্ডসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রণকৌশলের কেন্দ্র। মাটির গভীরে থাকা প্রাচীন বিশাল বিশাল লবণের গুহাগুলো এখন আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি। আর এখান থেকেই ইরান নিয়ন্ত্রণ করে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের রুট হরমুজ প্রণালী। এখন প্রশ্ন হলো, শক্তিশালী নৌবহর থাকার পরেও যুক্তরাষ্ট্র কেন হরমুজ প্রণালী দখল করে নিতে পারে না? শান্ত নীল জলরাশির মাঝে অবস্থিত কেশম দ্বীপটি কেন তেল আবিব ও ওয়াশিংটনের জন্য গলার কাঁটা? কেশম দ্বীপের শক্তির মূল রহস্য এর ভৌগোলিক অবস্থান। দ্বীপটি দাঁড়িয়ে আছে ঠিক হরমুজ প্রণালীর প্রবেশমুখে। প্রায় 1445 বর্গ কিলোমিটারের দ্বীপটি সমুদ্রের মাঝখানে বোতলের ছিপির মতো কাজ করে। ইরান চাইলে খুব সহজেই এখান থেকেই বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। সাম্প্রতিক যুদ্ধেও সেটিই ঘটেছে। দ্বীপের ভেতর থেকে উপকূলীয় ব্যাটারি এবং দ্রুতগামী অ্যাটাক বোটের মাধ্যমে গোটা প্রণালীকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। সংকীর্ণ অঞ্চলটি শত্রুর জন্য কঠিন এক মরণ ফাঁদ। তাই এখানে নাক গলানোর দুঃসাহস দেখায়নি আমেরিকা ও তার মিত্ররা। সম্প্রতি মার্কিন বাহিনী কেশম দ্বীপের একটি গুরুত্বপূর্ণ পানি বিশুদ্ধকরণ প্লান্টে হামলা চালায়। তেহরান এই ঘটনাকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চরম অপরাধ হিসেবে চিহ্নিত করে। এই আঘাতের ফলে সুপেয় পানির সংকটে পড়ে দ্বীপের অন্তত 30টি গ্রাম। অবশ্য ইরান কিন্তু চুপ করে বসে থাকেনি। তারা দ্রুত পাল্টা আঘাত হানে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে। এই পাল্টাপাল্টি আক্রমণ প্রমাণ করে দেয় কেশম কেবল একটি সাধারণ দ্বীপ নয়, বরং এটি হয়ে উঠেছে যুদ্ধের এক সক্রিয় ফ্রন্টলাইন। কেশম দ্বীপকে নিজেদের অ্যাডভান্স ড্রোন বেস ও রাডার নজরদারির প্রধান কেন্দ্রে পরিণত করেছে ইরান। এখান থেকে পুরো পারস্য উপসাগরের প্রতিটি জাহাজের গতিবিধি নিয়ন্ত্রণ করা সম্ভব। সামরিক বিশ্লেষকদের মতে, আমেরিকা যদি জোরপূর্বক হরমুজ প্রণালীর দখল নিতে চায়, তাহলে মার্কিন বাহিনীর জন্য কেশমের আন্ডারগ্রাউন্ড টানেলগুলোই হবে সবচেয়ে বড় মরণ ফাঁদ। ফলে কেশম কেবল একটি দ্বীপ হয়েই থাকছে না, বরং এটি হয়ে উঠছে বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ এক প্রাণভোমরা। কেশম দ্বীপের রণকৌশলগত গুরুত্ব নতুন কিছু নয়। বহু শতাব্দী ধরে পর্তুগিজ, ব্রিটিশ এবং অটোমানরা এর দখল নিতে চেয়েছে। প্রাচীনকালে গ্রিক অভিযাত্রী থেকে শুরু করে মধ্যযুগের ইসলামী ভূগোলবিদ সবার কাছেই এর কদর ছিল আকাশচুম্বী। 1621 সালে পর্তুগিজরা এখানে পাথর দিয়ে দুর্গ বানিয়েছিল। পরবর্তীতে পারস্য ও ইংরেজ বাহিনীর সম্মিলিত আক্রমণে সেটা গুঁড়িয়ে দেওয়া হয়। সেই লড়াইয়ে প্রাণ হারিয়েছিলেন প্রখ্যাত ব্রিটিশ নাবিক উইলিয়াম ব্যাফিন। বিংশ শতাব্দী পর্যন্ত ব্রিটিশদের নৌ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হওয়া এই দ্বীপ এখন জানান দিচ্ছে ইরানের সামরিক সক্ষমতা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এদিকে ইরান যুদ্ধ নিয়ে ঘরে বাহিরে ব্যাপক চাপের মুখে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ দেশে যেমন এই যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে মার্কিনিরা, তেমনি ইউরোপের মার্কিন মিত্ররা সাফ জানিয়ে দিয়েছে ইরান যুদ্ধে যোগ দিবে না তারা। ইউরোপ কখনোই নিজেদের জনগণকে বিপদের মুখে ঠেলে দিতে প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস। হরমুজ প্রণালীতে অভিযান চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া না দেয়া প্রসঙ্গে এই মন্তব্য করেছেন তিনি। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই যুদ্ধের মূল উদ্দেশ্য কি তা ইউরোপের কাছে পরিষ্কার নয়। বিস্তারিত মীর ফজলে রাব্বি ডেস্ক রিপোর্টে। ক্ষমতার দম্ভ যখন কূটনীতির দেওয়ালে ধাক্কা খায়, তখন দাপুটে রাষ্ট্রনায়কও বড্ড একা হয়ে পড়েন। অনেকটা এমন পরিস্থিতিতেই পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তাল হরমুজ প্রণালী খুলে দিতে সাহায্য চেয়ে উল্টো বিপাকে পড়তে যাচ্ছেন তিনি। ইরানের হামলার জেরে বন্ধ হয়ে গেছে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল। এতে বাড়ছে তেলের দাম। পরিস্থিতি সামলাতে এবং এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু করতে প্রথমে চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, ফ্রান্স ও যুক্তরাজ্যের সাহায্য চান ট্রাম্প। তবে এই আহ্বানে সাড়া মেলেনি। এরপর পশ্চিমা সামরিক জোটের সদস্য দেশগুলোর কাছে সাহায্য চান তিনি। তবে এর আগেই ইউরোপের দেশ জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য ও গ্রিস জানিয়ে দেয় তারা এই যুদ্ধে জড়াবে না। এছাড়া ন্যাটোর ঘনিষ্ঠ মিত্র অস্ট্রেলিয়াও একই সিদ্ধান্তের কথা জানায়। এরপর 17 মার্চ ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয় তারা এই যুদ্ধে জড়াবে না। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান
কাজা কাল্লাস বলেন, কেউই নিজেদের লোকজনকে বিপদের মুখে ঠেলে দিতে প্রস্তুত নয়। আপাতত সদস্য রাষ্ট্রগুলোর এই অভিযানের বিষয়ে কোনো আগ্রহ নেই। হরমুজ প্রণালীতে কেউ তাদের লোকজনকে বিপদের মুখে ফেলতে প্রস্তুত নয়, কিন্তু আমাদের এটিকে খেয়াল রাখার জন্য কূটনৈতিক উপায় খুঁজে বের করতে হবে, যাতে বিশ্বে কোনো খাদ্য, সার বা জ্বালানি সংকট না হয়। কাজা কাল্লাসের মতে যুদ্ধ থেমে যাওয়ার পর পরিস্থিতি ভিন্ন হতে পারে। এছাড়া কিভাবে এই যুদ্ধের অবসান ঘটানো যায় সে বিষয়ে ইইউ মধ্যপ্রাচ্যের সরকারগুলোর সঙ্গে পরামর্শ করছে বলেও জানান তিনি। অবশ্যই আমরা আমেরিকার মিত্র, কিন্তু ইদানিং তাদের নেওয়া পদক্ষেপগুলো আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। এই যুদ্ধের বিষয়ে আমাদের সাথে কোনো পরামর্শ করা হয়নি, এবং এই যুদ্ধের আসল উদ্দেশ্য কি সেটাও আমাদের কাছে পরিষ্কার নয়। আমাদের মনে রাখতে হবে, এক হাতে তালি বাজে না, যে কোনো সম্পর্কেরই দুটি পক্ষ থাকে। তাই আসুন আমরা এমন বিষয়গুলো খুঁজে বের করি যা আমরা একসাথে করতে পারি। ট্রাম্পকে যুদ্ধবন্ধের ডাক দিয়ে ব্যর্থ হয়েছে কংগ্রেস, কারণ ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার জন্য সিনেটে একটি প্রস্তাব উত্থাপিত হলেও রিপাবলিকানদের ভোটে তা আটকে যায়। এরপরও বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রে, তবে ট্রাম্প এসব গায়ে মাখেননি। কিন্তু এবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক জো ক্যান্ট পদত্যাগ করায় নিজ দেশেও চাপের মুখে পড়েছেন ট্রাম্প। একদিকে যুদ্ধের বিশাল ব্যয়ভার এবং জ্বালানি তেলের আকাশচুম্বী দাম নিয়ে সাধারণ মার্কিনীদের ক্ষোভ, অন্যদিকে তিনি পাশে পাচ্ছেন না দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্রদের। সব মিলিয়ে ট্রাম্প এখন ঘরে বাইরে চাপের মুখে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে চলে যাওয়ায় বিশ্ব অর্থনীতিতে যে অস্থিরতা তৈরি হয়েছে তার দায়ভারও ঘুরে ফিরে ট্রাম্পের কাঁধেই পড়ছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর গুজব মোকাবেলায় এবার আরেকটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এমন অবস্থায় ইরানের জনগণকে সরকার বিরোধী বিক্ষোভ নিয়ে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি নেতা। নতুন ভিডিওটি নেতানিয়াহুর ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে প্রকাশ করা হয়েছে। এতে ইসরায়েলি নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির সাথে নেতানিয়াহুকে দেখা গেছে। এর আগে নেতানিয়াহুর একাধিক ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরির অভিযোগ তার জীবিত থাকা নিয়ে সন্দেহের জন্ম দেয়। 28 ফেব্রুয়ারি ইরানে হামলা শুরুর পর থেকে নেতানিয়াহু প্রকাশ্যে না আসায় মূলত তার অক্ষত থাকা নিয়ে গুঞ্জন ডালপালা মেলে। এমন পরিস্থিতিতে তেহরানও দাবি করে ইরানের হামলায় নিহত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এদিকে একের পর এক প্রকাশিত ভিডিওর সত্যতা নিয়ে বিতর্কের মধ্যে ইরানের জনগণকে উস্কানি দিয়ে নেতানিয়াহুর নয়া বক্তব্য প্রকাশ করেছে তেল আবিব। ইরানের নববর্ষ নওরোজ উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে নেতানিয়াহু বলেছেন, সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালানো হচ্ছে, যা ইরানের সাহসী জনগণের সামনে এগোনোর রাস্তা তৈরি করে দিচ্ছে। এসব হামলাকে উদযাপনের দৃষ্টিতে দেখতে ইরানের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মধ্যপ্রাচ্যের অস্থিরতার পিছনে কি শুধু রাজনীতি, নাকি কাজ করছে আরও গভীর কোনো ধর্মীয় বিশ্বাস? ইসরায়েলে মাসিহ বা ত্রাণকর্তা আগমনের ধারণা ঘিরে নতুন করে উঠছে নানা প্রশ্ন। লাল গাভী, থার্ড টেম্পল নির্মাণ এবং আল আকসা ঘিরে বিতর্ক, সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে এক জটিল সমীকরণ। এই বিশ্বাসের সঙ্গে ইসলামে বর্ণিত দাজ্জালের কোনো মিল রয়েছে কিনা তা নিয়েও চলছে আলোচনা। ধর্ম, ইতিহাস ও বর্তমান ভূ রাজনীতির এই সংযোগ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইমরান মাহমুদ। নিজেদের মাসিহ বা ত্রাণকর্তার জন্য অপেক্ষা করছে ইসরায়েল, আর তার আসার পূর্বশর্ত হিসেবে কি মধ্যপ্রাচ্যে এত অস্থিরতা? ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র থেকে 5টি বিশেষ লাল গাভী নেওয়া হয়েছে ইসরায়েলে। পরিকল্পনা রয়েছে গ্রেটার ইসরায়েল গঠনের। বাকি শুধু একটি শর্ত, আল আকসা ধ্বংস করে থার্ড টেম্পল নির্মাণ। আর এই ত্রাণকর্তাই কি ইসলাম ধর্মে বর্ণিত দাজ্জাল? ইহুদি ধর্মে মাসিহ বা মাশিয়াহ বলতে এমন একজন মহান নেতার কথা বলা হয়েছে যিনি নবী দাউদ আলাইহিসসালামের বংশধর। ইহুদিদের বিশ্বাস মতে তিনি একজন রক্ত মাংসের মানুষ এবং অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক নেতা হবেন। মাসিহ ইহুদিদের জন্য একটি শান্তিপূর্ণ যুগ ফিরিয়ে আনবেন, যাকে বলা হয় মাসায়ানিক এজ, যেখানে সারা বিশ্বের ইহুদিরা তাদের পুণ্যভূমি ইসরায়েলে ফিরে আসবে এবং সেখান থেকে বিশ্ব শাসন করবে। 2000 বছর আগে তাওরাতের বর্ণনা অনুযায়ী ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে আসেন। তাকে মুসলিম ও খ্রিস্টানরা মাসিহ হিসেবে মানলেও ইহুদিরা অস্বীকার করে। তাদের মতে মাসিহ হবেন একজন রাজনৈতিক নেতা যিনি বনী ইসরায়েলদের ক্ষমতার চূড়ায় নিয়ে যাবেন।
তার নেতৃত্বে ইহুদিরা বিশ্বের সবচেয়ে বড় রাজত্ব প্রতিষ্ঠা করবে। কিন্তু ঈসা আলাইহিসসালাম রাজনৈতিক সংস্কার নয় বরং ধর্মীয় সংস্কার নিয়ে কথা বলতেন। তিনি পার্থিব রাজত্ব নয় বরং পরকালের সফলতার উপর গুরুত্ব দিতেন। তাই ইহুদিরা তাকে প্রত্যাখ্যান করে এবং একজন শক্তিশালী রাজনৈতিক নেতার অপেক্ষায় আছে। এখন প্রশ্ন হলো, ইসরায়েল কি সত্যিই সেই মাসিকে আনার জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে? আল ইস্তিকলাল পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী জায়নবাদীরা বিশ্বাস করে যে মাসি আসার আগে কিছু নির্দিষ্ট পূর্বশর্ত পূরণ করতে হবে। তাদের বিশ্বাস মতে প্রথম শর্ত হচ্ছে বিশ্বের সব ইহুদিদের পবিত্র ভূমিতে নিয়ে আসতে হবে, আর এই পবিত্র ভূমি হবে মিশরের নীলনদ থেকে ফোরাত নদী পর্যন্ত, অর্থাৎ গ্রেটার ইসরায়েল প্রকল্প। দ্বিতীয় শর্তটি হলো একটি লাল গাভী কোরবানি করে অপবিত্র ইহুদিদের পবিত্র করতে হবে, আর তারা পবিত্র হলেই তৃতীয় শর্ত পূরণ করা হবে, আর তা হলো আল আকসা মসজিদ ধ্বংস করে সেখানে থার্ড টেম্পল নির্মাণ করা। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বিশ্লেষণে দেখা যায়, ইসরায়েলের কট্টর ডানপন্থী রাজনীতিকরা মনে করেন একটি বিশাল বড় যুদ্ধ বা বিশৃঙ্খলা না ঘটলে মাসিহ আসবেন না। তাদের দৃষ্টিতে এই অশান্তি হল মাসি আসার প্রসব বেদনা, আর তাই গাজায় হামলা বা প্রতিবেশী দেশগুলোর সাথে সংঘাতকে একটি বৃহত্তর ধর্মীয় পরিকল্পনার অংশ হিসেবে দেখছেন অনেকেই। সবচেয়ে কৌতূহলী বিষয় হলো ইহুদিদের এই মাসি এবং ইসলামের দাজ্জালের মধ্যকার মিল। ইসলামী বিশ্বাস মতে শেষ সময়ে দাজ্জাল নিজেকে মাসি হিসেবে দাবি করবে এবং ইহুদিরা তাকেই তাদের প্রতিশ্রুত ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করে অনুসরণ করবে। ইহুদিদের বিশ্বাস মতে মাসি যেমন বিশ্বে এক বড় রাজনৈতিক পরিবর্তন আনবে, দাজ্জালের বর্ণনা অনেকটা সেরকম। যদিও ইহুদিরা তাদের মাসিকে পৃথিবীর সবচেয়ে বড় ন্যায় বিচারক মনে করে, কিন্তু ইসলামী বিশ্বাস মতে সেই ব্যক্তিটি হবে চরম এক প্রতারক। সবশেষে বলা যায়, ইসরায়েল প্রকাশ্যে রাষ্ট্র হিসেবে ত্রাণকর্তাকে নিয়ে আসার জন্য হয়তো সরাসরি কোনো মন্ত্র পড়ছে না, কিন্তু তাদের রাজনৈতিক ও সামরিক সিদ্ধান্তগুলোর পেছনে কট্টর ধর্মীয় গোষ্ঠীর প্রভাব এখন স্পষ্ট। তারা বিশ্বাস করে পৃথিবী যত বেশি অশান্ত হবে, তাদের ত্রাণকর্তার আসার পথ তত সহজ হবে। আর তাদের এই প্রাচীন বিশ্বাসই হয়তো মধ্যপ্রাচ্যকে অস্থির করে তুলেছে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। মরুর বুকে অফুরান সম্পদ আর প্রাচুর্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। সিয়াম সাধনার এই মাসে সেখানে ফুটে ওঠে চিরচেনা আরব ঐতিহ্য। স্থানীয়দের চেয়ে অভিবাসীদের সংখ্যা বেশি হলেও রমজানের সংস্কৃতিতে কোনো বিভেদ নেই। ঐতিহ্যবাহী নানা খাবারের গন্ধে মুখর হয়ে ওঠে ইফতারের দস্তরখানা। মন্ত্রী থেকে আম জনতা সবাই এখানে এক কাতারে। শুধু খাওয়া দাওয়া নয়, দান সদকা আর ইবাদতের পাশাপাশি চলে নিত্যপণ্যের মূল্য ছাড়ের প্রতিযোগিতা। আমিরাতবাসীদের রমজান পালন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাফিজুল ইসলাম। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত। মহান আল্লাহ মরুময় এই দেশে দান করেছেন অফুরান সম্পদ আর সীমাহীন প্রাচুর্য। মুসলমানদের জন্য মাহে রমজান এক নিয়ামত। মহিমান্বিত এই মাসে সিয়াম পালন ও রোজার রীতি রেওয়াজে আরবরা অতুলনীয়। আয়তনে বাংলাদেশের চেয়ে ছোট এই দেশটিতে স্থানীয় বাসিন্দাদের চেয়ে অভিবাসী নাগরিকের সংখ্যাই বেশি। সংস্কৃতির বৈচিত্র্য থাকলেও পবিত্র রমজান মাস জুড়ে ইফতার সহ নানা আয়োজনে এখানে ফুটে ওঠে চিরচেনা আরব ঐতিহ্য। আরব আমিরাতের রোজা পালনের নিয়মকানুন ও রুচির সাথে সৌদি আরবের বেশ মিল রয়েছে। কোরআনে বর্ণিত বরকতময় খেজুর দিয়ে শুরু হয় সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অঞ্চলের ইফতার। ইফতার আয়োজনে অনেকের পছন্দের তালিকায় থাকে গমের গরু ও গরুর মাংসে তৈরি কিব্বেহ নামক জনপ্রিয় খাবার। সাথে থাকে মাংস এবং সবজি দিয়ে তৈরি রোল, মালকুফ, ভেড়ার মাংস দিয়ে তৈরি ঔজি, মাছ দিয়ে বানানো খাবার, কাউসা মাহাসি সহ নানা রকম মুখরোচক আইটেম। আরবের বিভিন্ন অঞ্চলের মতো এখানেও ইফতারের পর খাওয়া হয় আমিরাতের ঐতিহ্যবাহী খাবার হারিস। বিভিন্ন শস্যদানা হালকা আঁচে গরু কিংবা মুরগির মাংস দিয়ে রান্না করা হয় এই খাবার। সময়ের সঙ্গে সঙ্গে ইফতারের মেনুতে কালক্রমে স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি এখানকার ডাইনিংয়ে প্রবেশ করেছে লেবানিজ, ফরাসি ও ইউরোপিয়ান খাবার। মন্ত্রী আমলা থেকে শুরু করে আমজনতা, ইফতারের দস্তরখানে সবাই যেন এক।
ইবাদত, দান সৎকা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিয়াম পালন করেন আমিরাতের বাসিন্দারা। মাহে রমজানের সম্মানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে চলে মূল্য ছাড়ের প্রতিযোগিতা। আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত 7টি স্বাধীন রাষ্ট্রের একটি ফেডারেশন সংযুক্ত আরব আমিরাত। সিয়াম সাধনার এই মাসে গড়ে 14 ঘন্টার বেশি রোজা রাখেন এখানকার মুসলমানরা। তাদের সব আয়োজনের লক্ষ্য হয়ে ওঠে আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।